স্বাধীনতা সংগ্রামীরা বন্দী ছিলেন যে সেলে, অপেক্ষা না করে আপনাদের নামে চলে আসলো আলিপুর মিউজিয়াম জেলে। লাল ইটের পাঁজরে জোড়া ইতিহাসকে উস্কে দিতে সচক্ষে ঐতিহাসিক জেল পরিদর্শনে হাজির হয়েছিলাম আলিপুর জেল মিউজিয়ামে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 1906 সাল যখন গোটা ভারতবর্ষ আন্দোলনের জোয়ার বইছে, ঠিক সেই সময় আদিগঙ্গার তীরে তৈরি করা হয়েছিল এই আলিপুর সেন্ট্রাল জেল। আলিপুর সেন্ট্রাল জেলটি তৈরি করতে 1906 সাল থেকে 1913 সাল লেগে যায়। তারপর একের পর এক পরিবর্তন, স্বাধীনতা সংগ্রামীদের কিংবদন্তি। 21 ফুট পাঁচিলের এপারেই ছিল আলিপুর জেল। জওহরলাল নেহরু 1934 সালে আইন অমান্য আন্দোলনে যখন বন্দী ছিলেন, তার মেয়ে ইন্দিরা গান্ধী তখন আমাদের দেশটা কেমন খুবই সংস্কারী। এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের এখানটায়। আর আপনারা এখান থেকে যেতে চাইলে এখান থেকে যে কোনো বাস ধরে আপনারা চলে যাবেন হাজারিতলা মোড়। হাজরাতলা থেকে ডান দিকে মোড় নিলেই পেয়ে যাবেন অটো এবং বাস, নেবে মাত্র 10 টাকা। আমি এখন দাঁড়িয়ে আছি পুরো আমার পিছনে জেলটা আলিপুর মিউজিয়াম। আমি এখন এর ভিতরে ঢুকবো আর সমস্ত ডিটেলস আপনাদেরকে দেখাবো। এই সাইডে হচ্ছে আপনার গাড়ি পার্কিং বাইক হচ্ছে 5 টাকা, 4 চাকা হলে 10 টাকা করে পার ঘন্টায়। এখন আমি ভিতরে চলে যাব আর এখান থেকে কাউন্টার থেকে টিকিটটা কেটে নেবো। টিকিট মূল্য হচ্ছে 30 টাকা এবং আপনি যদি লাইটস ও সাউন্ড শো শুনতে চান, সন্ধ্যে 6টার সময় একটা হয় এবং সন্ধ্যে 7টার সময় হয়। এর প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা। একটা কথা বলে দেই, আপনারা বাইরে থেকে কোনো খাবার নিয়ে আসতে পারবেন না। এর ভিতরে যেসব ফুড খাবার জায়গা আছে এখান থেকে আপনারা কিনে খাবেন। বাইরে থেকে খাবার নিয়ে আসা নিষেধ এবং কোনো নেশাদার দ্রব্য নিয়ে আসাও নিষেধ। ফাইনালি টিকিটটা কেটে নিলাম। টিকিটের মূল্য নিয়েছে 30 টাকা। আর আমি এখন প্রবেশ করে ফেলেছি আলিপুর মিউজিয়ামের ভিতরে। আলিপুর জেল মানেই কাজ ছমছমে পরিবেশ, যেখানে পা দিলেই মনে পড়ে যায় পুরানো ইতিহাস, যা বীর শহীদদেরকে বিভিন্নভাবে অত্যাচার করে গিয়েছিল ইংরেজরা। সামনে আগালেই দেখতে পাবেন এমন একটি বোর্ড। আপনি সাইনবোর্ডটি দেখে কোন দিকে যাবেন সেটাও আপনি এখান থেকে নির্ধারণ করে নেবেন। এখন যে স্তম্ভটা দেখাবো এটাই হচ্ছে শহীদ স্তম্ভ। এখানে যারা শহীদ হয়ে গিয়েছে ব্রিটিশদের অত্যাচারে, তাদের উদ্দেশ্যে এই স্মৃতিস্তম্ভ স্থাপিত করা হয়েছে। আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম নেহেরু কক্ষের এখানটায়। এটাই ছিল নেহেরু কক্ষ। চলুন ভিতরে ঢুকে দেখা যাক। জওহরলাল নেহরু 17 ফেব্রুয়ারি 1934 সাল থেকে 7 মে 1938 সাল পর্যন্ত এই কারাগারে নিক্ষেপ ছিলেন। জওহরলাল নেহরুকে আইন অমান্য আন্দোলনের জন্য এই কারাগারে নিক্ষেপ করেছিলেন সন্ত্রাসী ব্রিটিশরা। দাদার সঙ্গে পরিচয় হয়ে গেল। দাদাটা আমেরিকা থেকে এসেছেন আমাদের ইন্ডিয়ায়, এখানে আলিপুর মিউজিয়ামে। Very good. I really enjoy this museum. Not in that sort of way, but very knowledgeable, you know, in terms of like information, etc. ভালো লাগছে খুব দেখতে সব। ওকে, খুব মাথাতে একটু এক্সপ্যান্ড করছে, সো শিখছি খুব। থ্যাংক ইউ। আমাদের দেশটা কেমন? লোকরা খুবই সংস্কারী, ভেরি পোলাইট, জানে কি করে লোকদের সাথে ব্যবহার করতে হয়। সো হ্যাঁ, ভালো লাগছে। সাবস্ক্রাইব, লাইক এন্ড সাবস্ক্রাইব। এই যে কক্ষগুলো দেখছেন এর ভিতরে জওহরলাল নেহরুর স্মৃতি জড়িয়ে আছে। এই অমান্য আন্দোলনে এই কারাগারে নিক্ষেপ করা হয়। এই সেলটা দেখতে পাচ্ছেন, এই সেলটা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের সেল। এখানটায় ডক্টর বিধানচন্দ্র রায়কে রাখা হয়েছিল। জওহরলাল নেহরু 1934 সালে আইন অমান্য আন্দোলনে যখন বন্দী ছিলেন, তার মেয়ে ইন্দিরা গান্ধী তখন আপনার 15 দিন অন্তর অন্তর এসে বাবার সাথে প্রায় 20-15 মিনিট করে দেখা করতেন, কথোপকথন করতেন বাবার সঙ্গে। তাই স্মৃতি উদ্দেশ্যে এখানে একটি মূর্তি করে রাখা হয়েছে। এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটাই ছিল ওয়াচ টাওয়ার। এই যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা ছিল পুরো আলিপুর জেলের পুরো মিডিল, যেখান থেকে পুরো আলিপুর জেলটাকে সম্পূর্ণভাবে দেখা যায়। এই আগেকার যুগে তখন সিসিটিভি ক্যামেরা কোনো কিছুই ছিল না। তখন এই যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই ওয়াচ টাওয়ারের ভিতর থেকে সমস্ত আলিপুর জেলকে দেখা যেত। সেইভাবে ব্রিটিশরা তখন তৈরি করা হয়েছিল যাতে আলিপুর জেলটাকে এই জায়গা থেকে চারিদিক থেকে নজর রাখা যায়। চলুন এর ভিতরে উঠে আমি আপনাদেরকে দেখাবো ওয়াচ টাওয়ারের উপরে কি আছে। এইটা দেখলে মনে হয় আন্দামানের সেলুলার জেলের মতন তৈরি করা হয়েছে আলিপুর সেন্ট্রাল জেল 1906 সালে। এইভাবেই দিনের পর দিন ব্রিটিশরা ভারতীয়দের উপর অত্যাচার করে। আপনারা যদি কোনো গাইড পেতে চান তাহলে এই অডিও স্ক্যানটি স্ক্যান করে নেবেন, এখানে সব ডিটেলসে সব কিছু বলে দেবে। এই ওয়াচ টাওয়ারটি এমনভাবে তৈরি করা হয়েছিল যেটা টোটাল আলিপুর জেলকে
এখান থেকেই নজরদারি করা যেত, যে এর ভিতরে যদি কেউ না থাকতো তখন জেলে যারা বন্দি ছিল তারা মনে করতো যে এর ভিতরে কেউ না কেউ আছে। দেখুন টোটাল এমনভাবে এটাকে তৈরি করা হয়েছে, টোটাল আলিপুর জেলটাকে সম্পূর্ণরূপে এখান থেকে দেখা যেত। আর এই ওয়াচ টাওয়ারটার ভিতর থেকেই টোটাল আলিপুর জেলটাকে দেখা যেত। আর এখন সেগুলোকে টোটাল বন্ধ করে রাখা হয়েছে। এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এখান থেকেই হয়তো দেখতো ওরা করতো। আর এখন এখানটায় মূর্তিগুলো রাখা হয়েছে, যেগুলো কারাগারে বন্দি ছিল তাদের উদ্দেশ্যে এই মূর্তিগুলো তৈরি করে রাখা হয়েছে। সেলের মানে যারা থাকতো তাদের কয়েদিদের এইসব জামা কাপড় এরকম বিভিন্ন ধরনের কাজ সেখানে করানো হতো। দেখুন এখানে নারকেল ছাড়ছে আর এখানটায় জাতি পোশাক করছে। আমি এই ওয়াচ টাওয়ারটা জানতে পারলাম টোটাল এখানে 13টা ওয়ার্ড আছে। আর এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে টোটাল 13টা ওয়ার্ডকে নজরদারি রাখা হতো এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে। আর আমি আপনাদের স্বাধীনতা সংগ্রামী বন্দী ছিল তাদের সেলের ভিতরে আমি আপনাদেরকে ঢুকিয়ে দেখাবো। সেলটার ভিতরে ঢুকে গেছি। এখানে হয়তো নেতাজি সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু হয়তো এই কারাগারে আসা যাওয়া করতেন এবং স্বাধীনতা সংগ্রামী তাদেরকে এই কারাগারে হয়তো নিক্ষেপ করা হয়েছিল, অত্যাচার করা হতো নির্মমভাবে। এটা ছিল সাধারণ কক্ষ। এরকম এই কক্ষে মোট পরপর 2 থেকে 4টে কক্ষ আছে। আলিপুর ষড়যন্ত্র মামলায় 1908 বোমা পাঠানো হয়েছিল ডিএইচ কিংসফোর্ডকে 1908 সালে। এই যে রাইফেলটা দেখতে পাচ্ছেন এটা আলিপুর জেলের নরেন গোসাইকে হত্যা করা হয়েছিল এবং এটা ছিল পিতলের বোমা, এটা ছিল লোহার বোমা। আর এই যে বইটা দেখতে পাচ্ছেন এটা মানিকতলা ষড়যন্ত্রকারী দ্বারা ডিএইচ কিংসফোর্ডকে এই বোমা পাঠানো হয়েছিল। একের পর এক সেলগুলোতে এইভাবে রাখা হয়েছে স্বাধীনতার আগে ও পরে ষড়যন্ত্র মামলার যেসব অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল সমস্ত অস্ত্রগুলো এইসব সেলের মধ্যে মিউজিয়ামে রাখা আছে। ঘরে আসলে দেখতে পাবেন ক্যাপিটাল ষড়যন্ত্রের মামলা এবং ধুলিয়ানার ডাকাতির সমস্ত সরঞ্জাম এইভাবে সাজিয়ে রাখা হয়েছে মিউজিয়ামকে। আর এইভাবে যে কটা এখানটায় সেল আছে সব সেলের ভিতরে এইভাবে কোথায় কীভাবে ষড়যন্ত্র হয়েছিল তার মামলা মানে সমস্ত অস্ত্র এখানে মিউজিয়াম হিসেবে রাখা আছে। আমি তো পুরোটাই দেখাতে পারলাম না, আপনারা এসে দেখে নেবেন। একটি কারাগারের কক্ষে দাঁড়িয়ে আছি আর যে টায়ারটা দেখতে পাচ্ছেন এটাই 25শে আগস্ট 1930 সালে চার্লস টেগার্সের জীবনে চেষ্টার সময় যে টায়ারটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই টায়ারটা এখনও পর্যন্ত সংরক্ষণে রাখা আছে আলিপুর মিউজিয়ামে। এটা ছিল গাড়ির দরজা, যে আগেকার যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেই গাড়ির দরজা। 9 নম্বর কক্ষের ভিতরে দেখতে পাবেন 1930-এ রাইটার্স বিল্ডিং আক্রমণ করা হয়েছিল। যে রাইটার্স বিল্ডিং কীভাবে আক্রমণ করা হয়েছিল, কী দিয়ে আক্রমণ করা হয়েছিল সমস্ত কিছু এর ভিতরে পাবেন। বাড়ি দিয়েই আগে যুদ্ধ করা হয়েছিল। আপনারা কি ভাবছেন শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামীরা এখানেই ছিলেন? এখানে ছিলেন স্বাধীনতা সংগ্রামীরা, যেমন ছিলেন রাজনীতিবিদ, যেমন ছিল কুখ্যাত সন্ত্রাসীরাও এই জেলগুলোতেই বন্দী ছিল। চলুন আমি এখন চলে এসেছি তাঁতঘরের এখানটায়। আমি আপনাদের দেখাবো কিভাবে স্বাধীনতা সংগ্রামী কুখ্যাত সন্ত্রাসীদেরকে দিয়ে তাঁত শিল্প পরিচালনা করতেন ব্রিটিশরা। এটাই ছিল তাঁত শিল্প, যেখানে জেলের কয়েদিদেরকে এনে এখানে তাঁত বানানো হতো। এই তাঁত বানানোর ফলে ব্রিটিশদেরও কিছু মুনাফা অর্জিত হতো। আর হয়তো আমাদের বীর সন্তানেরাও এখানে এই তাঁত শিল্পে কাজ করে গেছেন। আর এই যে ব্রিটিশ দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কর্মীদেরকে দেখভাল করত এবং শাসনও নির্যাতিত করত। এইভাবে আমাদের বীর সন্তানেরা তাঁত বুনতো এই তাঁতকলে এবং বিভিন্ন অত্যাচারে নির্যাতিত হতো। এখানে হয়তো এক সময় নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে সবাই হয়তো এক সময় কাজ করে গেছেন। আর যে মেশিনগুলো দেখছেন এগুলো হয়তো আগেকার মেশিন নয়, এখন নূতন করে রাখা হয়েছে যাতে আমরা বুঝতে পারি। ঘুরতে ঘুরতে চলে আসলাম কাজী নজরুল ইসলাম কক্ষ, যেখানে কাজী নজরুল ইসলামের এখানটায় বন্দি করে রাখা হয়েছিল। 9 নম্বর ওয়ার্ডের মধ্যে ছিলেন কাজী নজরুল ইসলাম। আর এখানেই ব্রিটিশরা এনাকে গ্রেপ্তার করে এই সেলে নিক্ষেপ করা হয়েছিল। এই সেলের মধ্যে আসলে দেখতে পাবেন কাজী নজরুল ইসলামের কিছু সাহিত্য বই, এবং তিনি এই সেলের মধ্যে থেকেই লিখেছিলেন কারার ওই লৌহ কপাট, যেখানটা আমরা এখনো। কাজী নজরুল ইসলাম এখান থেকেই বই লিখতেন, কবিতা লিখতেন এই সেলের মধ্যে থেকে। তার সেই স্মৃতি উদ্দেশ্যে মূর্তি হিসেবে রাখা হয়েছে, যাতে আমরা বুঝতে পারি যে এখানটায় কাজী নজরুল ইসলাম
থাকতেন। আলিপুর জেলটা ঘুরতে প্রায় আপনার সময় লেগে যাবে 2.5 থেকে 3 ঘন্টা, এর থেকে বেশিও লাগতে পারে। এখন চলে এসেছি ঐতিহাসিক কারাকক্ষ, সেই যেভাবে ব্রিটিশরা তৈরি করে গিয়েছিল যে কারাগার, সেইভাবে এখনও রাখা আছে, যাতে আমরা বুঝতে পারি আমাদের সংগ্রামীরা কিভাবে এখানটায় থাকতো, সেইভাবে রাখা আছে। আসলে দেখতে পাবেন এখানে টাইম ধরে কিভাবে ব্রিটিশ সরকার চুল কাটাতেন এবং নির্মমভাবে কিভাবে অত্যাচার করা হতো বেল্টের মাধ্যমে, সেটাও ফুটিয়ে তোলা হয়েছে এই মূর্তির মাধ্যমে। যেভাবে কারাগারের ভিতরে মানুষজন বসবাস করত, সেইভাবে সাউন্ড লাইটিং করে সেইভাবে টোটালি বোঝানো হয়েছে। আর এর ভিতরে ঢুকলে আপনার পুরো মনে হবে হ্যাঁ আমি কারাগারে নিক্ষেপ আছি, কারাগারের ভিতরে আছি, এমনভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমাদের যে পারতেই হবে। আর এখানটায় এনারা চা তৈরি করতেন এইভাবে। যে রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি, এই রাস্তা দিয়ে বিচরণ করতেন একসময় ব্রিটিশ সরকার এবং ভারতের স্বাধীনতা সংগ্রামীরা। যে ওয়ার্ডটার ভিতরে আছি, এই ওয়ার্ডটা ছিল সাধারণ, যেখানে সবাইকে এনে রাখা হতো এবং এখান থেকে সমস্ত জায়গায় যাদেরকে যেমন সাজা, যারা যেমন অপরাধ করেছে তাদেরকে সেইভাবে সেই সব জায়গায় পাঠিয়ে দেওয়া হতো। আমি এখন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, যে সেলগুলো দেখাচ্ছি, দেখলে মনে পড়ে যায় সেই ইতিহাসের কথা। হয়তো আমরা ইতিহাসকে দেখিনি, আমরা পড়ে যেটুকুনি বুঝেছি সেইটুকুনি গায়ে কাঁটা দিয়ে ওঠে এই সব স্মৃতিগুলো। আর এটাই ছিল আলিপুর সেন্ট্রাল জেলের হসপিটাল, যেখানে রোগীদের চিকিৎসা করা হতো। মানে স্বাধীনতা সংগ্রামী বা বিভিন্ন যারা কারাগারে থাকতেন, তাদের যারা অসুস্থ হতো তারা এই হসপিটালে এসে দেখানো হতো। পরে জানতে পারলাম এখানে জওহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বোস এই হসপিটালে এক সময় এসে চিকিৎসা করে গেছেন এবং অন্য অন্য জেল থেকে এই হসপিটালে পাঠানো হতো চিকিৎসা করানোর জন্য। এখন সেই জেলটাকে এখন প্রদর্শনীশালা রাখা হয়েছে। এটি বানানো হয়েছে দীনেশ গুপ্তের ব্যবহৃত পিস্তল অনুসরণ করে এই পিস্তলটা বানানো হয়েছে এখানটায়। আপনারা উপরে আসলে দেখতে পাবেন ভারতীয় মুক্তি সংগ্রামী বাংলার দ্বিতীয় পর্ব সমস্ত কিছু এখানটায় রাখা হয়েছে। এই কক্ষে আসলে দেখতে পাবেন ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মহিলা বিপ্লবীদের ভূমিকা এখানটায় সেইভাবে রাখা হয়েছে। ভিতরে আসলে দেখতে পাবেন ভারতের মুক্তি সংগ্রামের বাংলা, কিভাবে ভারতকে স্বাধীন করেছিলেন কারা, তারা সব কিছু এর ভিতরে আছে। এটা হচ্ছে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, সেই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এনাদেরকে দেখলেই সেলুট দিতে ইচ্ছা করে, যদি সামনে পেতাম তাহলে সেলুট দেওয়া যেত, তাই ওদের সামনে তো নেই, তাই মূর্তির মাধ্যমে আমরা সেলুট জানাই। পরে আসলে দেখতে পাবেন মুক্তি সংগ্রামের বাংলা। এটাই ছিল মুক্তি সংগ্রামের বাংলার কিছু জিনিস, যেটাকে এই ঘরে তুলে ধরা হয়েছে। কারা ওই লৌহ কপাট যে গানগুলো তৈরি করা হয়েছিল কাজী নজরুল ইসলামের, সেগুলো এর ভিতরে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে সেই সেলুরা জেল কিছু অংশ তুলে ধরা হয়েছে। তাই রাত্রেবেলা সন্ধে 6টা থেকে একটা শো হয় এবং সন্ধে 7টায় আরেকটা শো হয়। আপনি এই জায়গাটায় এসে আপনার দুপুরের লাঞ্চটাও সেরে নিতে পারবেন। বেশ গাছের তলায় বেশ মনোরম দৃশ্যে আপনার খুব ভালো লাগবে। এই জেলটা গোলাকৃতি তৈরি করার কারণ ছিল একটাই, একটা মাত্র ওয়াচ টাওয়ারের মধ্য দিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সমস্ত কিছু নজরদারি করার জন্য এই জেলটাকে গোল রাউন্ড শেপে তৈরি করা হয়। এই জেলে ব্রিটিশ সরকাররা
দিনের পর দিন অত্যাচার করে গিয়েছিল ভারতের বীর সন্তানদের উপরে। এই সেই 22 ফুট পাঁচিলের আড়ালে ভারতের বীর সন্তানদেরকে নির্মমভাবে অত্যাচার করা হতো। যে জেলটাকে এখন সরিয়ে বারাইপুরে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে এখন আর এই জেলে কাউকে রাখা হয় না এবং কোনো কিছু করাই হয় না। হাঁটতে হাঁটতে চলে আসলাম ফাঁসির মঞ্চ, নেহরু কক্ষ এবং নেতাজি কক্ষ। চলুন দেখে নেওয়া যাক। ছিল ফাঁসির কক্ষ, এখানটায় ফাঁসি দেওয়া হতো। এই যে ফাঁসির মঞ্চটা দেখছেন, ফাঁসি দেওয়া হতো এই মঞ্চ থেকে। এই যে ফাঁসির মঞ্চ দেখছেন, এখানে কত তরতাজা যুবক ফাঁসি হয়েছে। যে যুবকটা পাঁঠার বলি দেখেও কেঁদে দিতেন, তিনিও বন্দে মাতরম ধ্বনিতে ঝুলে পড়েছিলেন গলায় দড়ি দিয়ে। তিনি ছিলেন আর কেউ নয়, আমাদের চেনা দীনেশ গুপ্ত। 1908 সালে প্রথম ফাঁসি দেওয়া হয় কানাইলাল দত্তকে। তারপর 2004 সালে শেষ ফাঁসি দেওয়া হয় ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে। তারপর থেকে এখানে আর কোনো ফাঁসি দেওয়াই হয়নি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ছিল এখানে ফাঁসি দেওয়া হতো, আর এখান থেকেই লাশটা বার হয়ে যেত। ফাঁসি দেওয়ার পরেই এই রুমটাতে নিয়ে আসা হতো, যেখানে ময়নাতদন্ত করা হতো, বা এই ফাঁসি দেওয়া মানুষটা কোনো জীবিত আছে কিনা, এবং এখানটায় এসে চিকিৎসা করা হতো। এই যেখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফাঁসি দেওয়ার পরেই মৃত ব্যক্তিকে এখানটায় নিয়ে এসে শোয়ানো হতো, আর এই লাইন দিয়েই বয়ে যেত অনর্গল রক্ত। যাদেরকে ফাঁসি দেওয়া হতো তার আগের দিন এই কক্ষে এনে রাখা হতো। এর ভিতরে অত্যাচার করা হতো, যাতে তারা বলে দিত যে পরবর্তী প্ল্যান কী আছে, এবং তাদের দোষ স্বীকার করে নেওয়ার জন্য এখানে ছিল দীনেশ গুপ্ত, যিনি পাঁঠার বলি থেকে কেঁদে দিতেন। সেই তরতাজা যুবক ফাঁসির মঞ্চে বন্দে মাতরম ধ্বনিতে ফাঁসির দড়ি গলায় নিয়েছিলেন। ফাঁসি দেওয়ার আগের দিন এই যে কারাগারগুলো দেখতে পাচ্ছেন, এর ভিতরে রাখা হতো যারা বন্দি থাকতো, তাদেরকে দেখানো হতো ডাইরেক্ট এই ফাঁসির মঞ্চ, যাতে দেখে বোঝা যায় যে কি কষ্ট দিয়ে ফাঁসি দেওয়া হচ্ছে, এবং তাদের দোষ স্বীকার করে নিত, যাতে সেই জন্য এইভাবে সবাইকে জানালার ধারে দাঁড় করিয়ে ডাইরেক্ট ফাঁসি দেওয়া হতো। পরে চলে আসি নেতাজি কক্ষ, ডক্টর বিধানচন্দ্র রায় এবং চিত্তরঞ্জন দাস এবং যতীন্দ্রনাথ কক্ষ। এর ভিতরেই ছিলেন এই যে সেলটা দেখতে পাচ্ছেন, ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় কারাগার। তাকে এই কারাগারে নিক্ষেপ করা হয়েছিল 5ই সেপ্টেম্বর 1930 থেকে, এবং রাখা হয়েছিল 16ই জানুয়ারি 1931 সাল পর্যন্ত। আর এই যে সেলটা দেখতে পাচ্ছেন, এটা ছিল অন্ধকার সেল, কারণ আর কিছুই নয়, যেখানে অত্যাচার করা হতো বিভিন্ন দিক থেকে, যাতে বোঝানো যেত কোন দিক থেকে কে অত্যাচার করছে। আর এই জন্যেই এই অন্ধকার সেলটাকে তৈরি করা হয়েছিল। আমি এখন দাঁড়িয়ে আছি নেতাজি সুভাষচন্দ্র বসুর কক্ষে। ওনাকে 1930 সালে আইন অমান্য আন্দোলনের অপরাধে এই কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। প্রায় 8 মাস ছিলেন এই আলিপুর সেন্ট্রাল জেলে এই কক্ষে। তিনি থেমে থাকেননি, এখান থেকেই তিনি আমাদের কলকাতা মেয়রের পদে নির্বাচিত হয়েছিলেন, এবং সেখানে সফলভাবে মেয়রে পাশ করেছিলেন। এবং এই কক্ষে থেকে তিনি বিভিন্ন ধরনের বই পড়তেন এবং মেডিটেশন করতেন। এই সেলগুলো দেখছেন, সেলগুলোকে ঠিক সেই আগে যেমন ব্রিটিশরা যেমনভাবে সাজিয়ে রেখেছিল, ঠিক সেইভাবে সাজিয়ে রাখা আছে। এখনও পর্যন্ত কিছু করা হয়নি, যাতে আমরা বুঝতে পারি যে এই সেলগুলোকে এখনও সেই আগে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরুকে যখন একই কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, তখন কেমন ছিল, সেইভাবে ফুটিয়ে তোলার জন্য এখনও কারাগারকে কোনোভাবে সংরক্ষণ করেনি। ইতিহাস তো হলো, মিউজিয়ামকে রক্ষা করার জন্য জানি না কতখানি রক্ষা করতে পারবে। এই লাল ইটের পাঁজরে লেখা যে ইতিহাস কতখানি সংরক্ষণে থাকবে তা বলতে পারছি না। এই ইতিহাসকে সংরক্ষণ করতে হবে, শুধুমাত্র এই প্রজন্মের জন্য নয়, আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখতে হবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম। দোয়া করবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।